সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে কোভিড-19 ভাইরাসের কারণে সারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে অবনতি হচ্ছে সেই গতি থেকে কিছুটা উত্তরণের জন্য আজকে আমাদের এই ক্লাসের ব্যবস্থা, যাতে ছাত্রছাত্রীরা পড়াশোনার সাথে সম্পৃক্ত থাকতে পারে। আমি আশা করব তোমরা যারা বাড়িতে আছো কোভিড-19 জন্য পড়াশোনা অনেক ক্ষতি হয়েছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তোমরা আমাদের এই কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকবে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনার্স প্রথম বর্ষের প্রধান বৈদেশিক সরকার এর দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ব্রিটেনের যে শাসনতান্ত্রিক সংবিধান, সেটা আজকে আমরা ব্রিটিশ কনস্টিটিউশনের যে বৈশিষ্ট্য সমূহ আছে সেই বৈশিষ্ট্য সমূহ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে ব্রিটেনের সংবিধান একটা অলিখিত সংবিধান। সেই সংবিধানের কিছু বৈশিষ্ট্য রয়েছে। ব্রিটেন সম্পর্কে জানতে হলে আমাদেরকে সেই ব্রিটিশ সংবিধানের বা ব্রিটিশ কনস্টিটিউশনের যে বৈশিষ্ট্যসমূহ আছে সেই বৈশিষ্ট্যসমূহ আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে আলোচ্য বিষয় হচ্ছে ব্রিটেনের সংবিধান। ব্রিটেনের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ এবং প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ব্রিটেনের সংবিধান অলিখিত সংবিধান। অলিখিত সংবিধান মানেই এই সংবিধান একেবারে কোনো জায়গায় লেখা না অথবা লিপিবদ্ধ না, বিষয়টা কিন্তু এমন না। ব্রিটেনের সংবিধান হচ্ছে অলিখিত সংবিধান। অলিখিত সংবিধানের মানে ব্রিটেনের সংবিধান এককভাবে কোনো জায়গায় কোনো পুস্তকে এককভাবে পাওয়া যায় না। এটা বিচ্ছিন্ন অবস্থায় থাকার কারণে অনেকে এই সংবিধানকে অলিখিত সংবিধান বলে। সুতরাং আমরা বলতে পারি যে ব্রিটেনের সংবিধান একটা অলিখিত সংবিধান। এটা কোনো একত্রে কোনো পুস্তক আকারে কোনো জায়গায় পাওয়া যায় না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যাব এককেন্দ্রিক। ব্রিটেনের সংবিধানে উল্লেখিত আছে যে ব্রিটেনের সংবিধান সরকার হচ্ছে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা। যদিও কিছু কিছু ক্ষেত্রে আমরা এর ব্যতিক্রম দেখতে পাই, কিন্তু ব্রিটেনের যে শাসনতান্ত্রিক রীতিনীতি এবং প্রথা আছে সেগুলোর কারণে তাদের শাসন ব্যবস্থা কোনো সাংঘর্ষিক বিষয়ে পর্যবেসিত হয় না। এজন্য আমরা এককেন্দ্রিক শাসন ব্যবস্থা হল ব্রিটেনের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে বিষয়টা হচ্ছে নমনীয়। ব্রিটেনের সংবিধান নমনীয় প্রকৃতির। এর সংবিধান পরিবর্তন করার জন্য কিছু নিয়মতান্ত্রিক উপায়ে পরিবর্তন করা যায়। এজন্য ব্রিটেনের সংবিধানকে বলা হয় নমনীয় সংবিধান। সংসদীয় গণতন্ত্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ব্রিটেনে সাংবিধানিকভাবে গণতন্ত্র এবং রাজতন্ত্র দুটি পাশাপাশি অবস্থান করছে। কোনোদিন রাজতন্ত্র গণতন্ত্রের মধ্যে সাংঘর্ষিক অবস্থা আমরা দেখতে পাই না, যার জন্য দুইটির সহাবস্থানে ব্রিটেনের যে শাসন ব্যবস্থাকে সুসংহত করেছে। গণতন্ত্র কোনোদিন রাজতন্ত্রের বিলোপ চায় না, তেমনি রাজতন্ত্র কোনোদিন গণতন্ত্রের উপর প্রভাব বিস্তার করে না, যার জন্য ব্রিটেনে
সংসদীয় গণতন্ত্র এবং রাজতন্ত্র চালু রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে বিবর্তনশীল। আমরা জানি যে ব্রিটিশ জাতি হচ্ছে ঐতিহ্যর ধারক এবং বাহক। তারা তাদের পূর্ব ঐতিহ্যকে ধরে রাখতে, ঐতিহ্যের যে পুরনো যে প্রথা রীতিনীতি সেগুলোকে আঁকড়ে ধরে রাখতে পছন্দ করে এবং সেই প্রথা এবং রীতিনীতিগুলাই ব্রিটেনের শাসন ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিতি। বর্তমান গণতন্ত্রের যুগে আমরা প্রতিটা দেশের শাসন ব্যবস্থায় দেখতে পাই যে গণতন্ত্র মানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি একটা অংশগ্রহণ, কিন্তু আমরা ব্রিটেনের যে সংবিধান, সেই সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কোনো প্রভাব লক্ষ্য করা যায় না। আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ তারা পাশাপাশি অবস্থান করে ব্রিটেনের শাসন ব্যবস্থাকে সুসংহত করেছে। তাই আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের সহাবস্থান সেটাই আমরা লক্ষ্য করি, কিন্তু আইন বিচার এবং শাসন বিভাগ আলাদা আলাদা না থাকার কারণে একজন আরেকজনের উপর প্রভাব বিস্তার করার যে সুযোগ সেটা আছে। মানে পাশাপাশি আইন বিচার এবং শাসন বিভাগ অবস্থান করে ব্রিটেনের শাসন ব্যবস্থাকে সুসংহত করেছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখতে পাই যে ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্যের মধ্যে আছে ক্ষমতার সমাবেশ। ক্ষমতার সমাবেশ ব্রিটেনের রাজা বা রানী এবং ব্রিটেনের যে প্রধানমন্ত্রী তিনি তার পার্লামেন্টের সকল সদস্যের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকেন এবং কোনো আইন, কোনো সংশোধনী আনার জন্য অবশ্যই একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে কমন সভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যদের ভোটের মাধ্যমে তার ক্ষমতা প্রয়োগ করেন। রাজা বা রানী রাষ্ট্রীয়ভাবে সরকার বা রাষ্ট্রের প্রধান হিসেবে কাজ করেন। সরকারের দায়িত্বশীলতা। প্রিয় শিক্ষার্থী, সরকারের দায়িত্বশীলতা হচ্ছে ব্রিটেনের যে সংবিধান আছে, সাংবিধানিকভাবে স্বীকৃত সরকার এবং জনগণ। বর্তমান রাষ্ট্র হচ্ছে সমাজ কল্যাণমূলক রাষ্ট্র। সেই রাষ্ট্রের প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণের কল্যাণ সাধন করা। জনগণের কল্যাণ সাধন করাই রাষ্ট্রের প্রধান উদ্দেশ্য। সেই জায়গায় ব্রিটেনের সংবিধানে জনগণের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, উন্নত প্রযুক্তি সকল ক্ষেত্রে জনগণকে সম্পৃক্ত করে জনগণের সাংবিধানিক অধিকার লিপিবদ্ধ রয়েছে এবং সরকারের দায়িত্ব হচ্ছে সেই সব যে রীতিনীতি অথবা সাংবিধানিক যে ক্ষমতা, সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে যে বিষয়টা আমরা দেখতে পাই সাংবিধানিক রীতিনীতি প্রাধান্য। আমরা ব্রিটেনের শাসন ব্যবস্থা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে সংবিধানের একটা বৃহৎ অংশ হচ্ছে সাংবিধানিক রীতিনীতি দ্বারা প্রভাবিত। সাংবিধানিক রীতিনীতি হচ্ছে ব্রিটেনের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ। সেটা হচ্ছে কোনো সংবিধানে লিপিবদ্ধ নাই, কিন্তু কিছু কিছু বিষয় ব্রিটেনের যে রক্ষণশীল জাতি হিসেবে তারা পালন করে থাকে, যেটা সংবিধানে লিপিবদ্ধ নয় কিন্তু তারা পালন করে এবং এটা পালন না করলে
রাষ্ট্রীয়ভাবে যদিও শাস্তির ব্যবস্থা নাই, কিন্তু সামাজিক রাষ্ট্রীয়ভাবে সে ক্ষতিগ্রস্ত হয়। সাংবিধানিক রীতিনীতির প্রাধান্য, প্রথার প্রাধান্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রিটেনের শাসন ব্যবস্থায় অথবা সংবিধানে আমরা প্রথার একটা বিশাল প্রাধান্য বিস্তার করতে দেখি। এর কারণ হচ্ছে ব্রিটেনের সংবিধান যে প্রথার দ্বারা যে প্রভাবিত হয় এবং প্রথা একটা নির্দিষ্ট পরিমাণ অংশ দখল করে আছে, সেই বিষয়টা আমি বলবো। যেমন ব্রিটেনের রাজা বা রানী সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন। সেটা হচ্ছে ব্রিটেনের শাসন ব্যবস্থা শুরু থেকে চলে আসছে এবং এখন পর্যন্ত এটা প্রচলিত রয়েছে। সেটা হচ্ছে একটা প্রথা। সেই প্রথার মাধ্যমে এখন পর্যন্ত রাজা বা রানী নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দলের নেতা যিনি হন তাকে প্রধানমন্ত্রী নিয়োগদান করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরের যে বিষয়টা সেটা হচ্ছে দ্বিদলীয় শাসন ব্যবস্থা। দ্বিদলীয় শাসন ব্যবস্থা হচ্ছে, আমরা জানি ব্রিটেনে দুটি দল রয়েছে যারা জনমতের ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে। সেই দুটি দল অনেক পুরনো। একটা হচ্ছে কনজারভেটিভ পার্টি, রক্ষণশীল দল, আর দ্বিতীয়টা হচ্ছে লেবার পার্টি, শ্রমিক দল। শ্রমিক দল এবং রক্ষণশীল দল, এই দুই দলের পালাক্রমে ব্রিটেনের যে শাসন ক্ষমতা পালাবদল করে আসছে, শাসন ব্যবস্থা পরিচালনা করে আসছে। দ্বিদলীয় ব্যবস্থা ব্রিটেনের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে পার্লামেন্টের সার্বভৌমত্ব। ব্রিটেনের সংবিধানে উল্লেখিত রয়েছে পার্লামেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী। পার্লামেন্ট কোনো কারণে আস্থা হারালে তাহলে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হবে। পার্লামেন্টের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে ব্রিটেনের সংবিধানে। আইনের শাসন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আইনের শাসন প্রতিষ্ঠা ব্রিটেনের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ অংশ। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ব্রিটেনের সংবিধান অনেকটাই তার বৈশিষ্ট্যের মধ্যে আমরা দেখতে পাই যে আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে ব্রিটেনের সংবিধান একটা গুরুত্বপূর্ণ শাসন ব্যবস্থায় আমূল পরিবর্তন এবং শাসন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা একটা গুরুত্বপূর্ণ অংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর বাইরেও কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন মন্ত্রিপরিষদ শাসিত সরকার। ব্রিটেনের যে সংসদীয় গণতন্ত্রের সংসদের প্রধান নেতা হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার ক্যাবিনেট এবং সংসদ সদস্য এবং হাউস অফ লর্ডস এবং হাউস অফ কমন্স সভার সদস্যদেরকে নিয়ে শাসন কার্য পরিচালনা করে থাকেন এবং তার ক্যাবিনেটের যে মন্ত্রী পরিষদ এবং তার ক্যাবিনেটের সদস্যদেরকে নিয়ে শাসন কার্য পরিচালনা করে থাকেন। সেই জায়গায় ব্রিটেনের সংবিধানে উল্লেখিত রয়েছে যে ব্রিটেনের যে রাষ্ট্র সরকার ব্যবস্থা থাকবে সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত সরকার। মন্ত্রী পরিষদ শাসিত সরকার রাষ্ট্রীয়ভাবে যদিও রাজা বা রানী সর্বময় ক্ষমতার অধিকারী, কিন্তু বাস্তবে আমরা সর্বময় ক্ষমতার অধিকারী রাজা বা রানীকে দেখতে পাই না।
সেই জায়গায় মন্ত্রী প্রধানমন্ত্রী হচ্ছে সকল ক্ষমতার অধিকারী, কিন্তু রাষ্ট্রীয়ভাবে রাজা বা রানী হচ্ছে রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রীয় সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আজকের যে আলোচনা, সেই আলোচনায় ব্রিটেনের সংবিধানের যে বৈশিষ্ট্যসমূহ রয়েছে সেই বৈশিষ্ট্যসমূহ নিয়ে আমি আলোচনা করেছি। এর আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, আমাদের অনলাইনে ক্লাস নেওয়ার সীমাবদ্ধতার কারণে হয়তোবা বিশালভাবে আমরা আলোচনা করতে পারি নাই। আমার যে আলোচনা, এই বিষয়গুলো যদি তোমরা একটু অবগত থাকো তাহলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং ব্রিটিশ কনস্টিটিউশন সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা তৈরি হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রিটিশ কনস্টিটিউশন হচ্ছে সবচেয়ে এটা পুরনো সংবিধান এবং ব্রিটিশ কনস্টিটিউশন ইজ দ্য মাদার অফ অল কনস্টিটিউশন। ব্রিটিশ কনস্টিটিউশন হচ্ছে সবচেয়ে পুরনো এবং সকল সংবিধানের মাতা। সেই হিসাবে ব্রিটেনের শাসন ব্যবস্থা, ব্রিটেনের গণতন্ত্র, ব্রিটেনের সরকার ব্যবস্থা সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে অবশ্যই ব্রিটেনের যে সাংবিধানিক কাঠামো, ব্রিটেনের যে সংবিধানের যে বৈশিষ্ট্য, সেটা সম্পর্কে আমাদেরকে অবশ্যই অবগত থাকতে হবে। সেজন্যই আমি তোমাদেরকে আজকে এই ক্লাসের মধ্যে ব্রিটেনের সংবিধানের যে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যসমূহ সেগুলো নিয়ে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্রিটেন বিশ্বের যে পরাশক্তিগুলো আছে বর্তমানে অর্থনৈতিক, রাজনৈতিক সব ক্ষেত্রে তারা অনেক এগিয়ে এবং আমরাও একসময় ব্রিটেনের শাসনাধীন ছিলাম। ভারতীয় উপমহাদেশে যখন আমরা ছিলাম তখন ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে প্রায় 200 বছর। আর বাংলাদেশ সৃষ্টি হয়েছে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেই জন্য ব্রিটেনে একটা সংগঠন রয়েছে যেটা হচ্ছে কমনওয়েলথ। আমরা বাংলাদেশও কমনওয়েলথের সদস্য। ব্রিটেন থেকে যারা স্বাধীনতা লাভ করে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা লাভ পেয়েছে তাদেরকে নিয়েই ব্রিটিশ কমনওয়েলথ গঠিত। সে বিষয়ে সবারই আলোচনা জ্ঞান থাকা দরকার, কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রিটেনের সংবিধানের বৈশিষ্ট্যসমূহ। তো ব্রিটিশ সরকারের শাসন ব্যবস্থা, সরকারের ধরন, সেগুলো সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলা মাথায় রাখতে হবে। ব্রিটিশ সংবিধানের বৈশিষ্ট্যসমূহ আমাদেরকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যখন প্রশ্ন আসে আমাদের মধ্যে, পরীক্ষায় প্রশ্ন আসে, তখন হয়তো প্রশ্নটা এভাবে থাকতে পারে যে ব্রিটিশ সংবিধান কি, ব্রিটিশ সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করি। তো আমি আজকে এই ক্লাসের মাধ্যমে এই বৈশিষ্ট্যসমূহ তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি এই ক্লাসের সাথে তোমরা সম্পৃক্ত থাকলে অবশ্যই তোমরা উপকৃত হবে এবং সামনে পরীক্ষায় তোমরা ভালো করতে পারবে। তো আমি আর কথা বাড়াবো না, সকলকে ভালো এবং সুস্থ থাকার, যাতে আল্লাহ তাআলা তোমাদেরকে সকলকে সুস্থ রাখে এবং তোমরা আমাদের এই ক্লাসের সাথে সম্পৃক্ত দেখে তোমাদের যে পড়াশোনার ক্ষতি হয়েছে সেটা পুষিয়ে নিতে পারো, সেই আহ্বান রেখে সকলের সুস্থতা কামনা করে আমি আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।